আপনি কয় নাম্বার ঘরের? আমি সবার ছোট। ও, আপনি ছিলেন 6 নাম্বার স্ত্রীর? জি। ওরে বাবা, হ্যাঁ, তারপর? তো আমার বাবা 6টা বিয়ে করে, আমি হলাম সবার ছোট ঘরের। হুম আমার বড় ঘরের একটা ভাই থাকে, হুম উনি চাকরি করতো চিটাগংয়ে জুট আচ্ছা মিলে। আচ্ছা আচ্ছা চাকরি করা অবস্থায় হঠাৎ করে আমার বাবাকে বলে যে চাকরিটা পারমিট করতে হবে, কিছু টাকা লাগবে। চাকরিটা মানে পার্মানেন্ট করতে হবে? পার্মানেন্ট আচ্ছা করতে হবে, আচ্ছা কিছু টাকা লাগবে। হুম তো আমাদের জমি থেকে মোটামুটি 5-7 বিঘা সম্পত্তি থাকে, তো এখান থেকে 4-5 বিঘা বিক্রি করে দেয়। আপনারা সব মিলায় কয় ভাই বোন? আমরা 2 ভাই, এই মারপেটের 2 ভাই। সব মিলায় ছয় ছয় বউ যেহেতু আপনার বাবার? 3 ভাই। মাত্র 3 ভাই? জি, বড়গুলো আরো কিছু মারা গেছে, ও আচ্ছা আচ্ছা। বেঁচে আছে 3 তো ভাই। আপনার ভাই বোনের মধ্যে আপনার পজিশন কত? আমার 2 নাম্বার। আপনি 2 নাম্বার? জি। জি। তো চাকরি পার্মানেন্ট করাতে হচ্ছিল, হ্যাঁ, তারপর? চাকরি পার্মানেন্ট করার কথা, পরে ওইখান থেকে জমি বিক্রি করে দেয়। বিক্রি করে দেওয়ার পরে 1030 টাকা দেয় হুম চাকরিটা পার্মানেন্ট করার জন্য। 2-3 মাস পরে হঠাৎ করে দাদা বাড়ি চলে আসে। হুম আসার পরে বলে যে আমার চাকরিটা পারমিট হয় নাই, টাকাটা মার। হুম বাবা অনেক ক্ষতিগ্রস্ত হয়ে যায়। আর বাবা ইট ভাটার সর্দারি কাজ করতো। আচ্ছা ইতিমধ্যে ওইখান থেকে চলে আসে। আসার পরে আমার বাবা হঠাৎ করে এই খবরটা শুনে অসুস্থ হয়ে যায়। আচ্ছা, খুব স্বাভাবিক। চিকিৎসা করার মতো টাকা থাকে না। হুম তো আমার বড় চাচা কাঁধে করে নিয়ে, ওইখানে গাড়ি ঘোড়ার কোনো রাস্তা ছিল না, আচ্ছা শ্যালোতে যেতে হতো, হ্যাঁ। পানিপথে। জি ওইখান থেকে আমার চাচা কাঁধে করে নিয়ে সিরাজগঞ্জ সদরে ভর্তি করে। হুম ভর্তি করার পরে চাচা ডাক্তারের সাথে কথা বলে ওইখানে একটা স্ট্যাম্প নিয়ে আসে হুম আমার বাবার কাছে, যে এই স্ট্যাম্পে সিগনেচার না করলে ডাক্তার তোমার চিকিৎসা করবে না। হুম আমার বাবা কিছু বুঝতো না, লেখাপড়া জানতো না। ওই টাইমে টিপ দেয়। টিপ দেওয়ার পরে ও। ডাক্তার চিকিৎসা করে। চিকিৎসা করে নিয়ে বাড়ি চলে আসে, সুস্থ হয়। কিছুদিন পরে বাবা খেতে ফসল ফলাতে যাবে। হুম যখন ওই খেতে গিয়ে চাষ করতে গেছে, তখন আমার ওই চাচা যে বাধা দিছে যে তুমি যে জমি চাষ করতে পারবে না, এই জমিটা আমার। তখন আমার বাবা জিজ্ঞাসা করছে কিভাবে তোমার? হ্যাঁ কয় আমি তোমাকে মেডিকেলে নিয়ে গেছিলাম, ওইখানে তো তুমি টিপ দিছো, হ্যাঁ, জমিটা এখন আমার। তো ওইভাবে জমিগুলা সবই নিয়ে মানে নেয়। আপন চাচারা? আপন চাচা, মানে বাবার ছোট ভাই? বাবার বড় ভাই। বড় ভাই, আচ্ছা। জমি নিয়ে নিয়ে যাওয়ার পরে তখন আমার বাবা তো আরো হতাশ, যে আমার স্বাভাবিক। সব কিছু শেষ। হুম ইতিমধ্যে মাঝখানে একটা কুরবানির ঈদ আসে। হুম ঈদ আসার পরে আমার যে বড় ভাই, ওনাকে আমি দাদা বলে ডাকি, হুম উনি কুরবানি দেয় ভেড়া। আচ্ছা তো ভেড়া কুরবানি দেওয়ার পরে আর কি মাংস টাংস বানানোর পরে ভাগযোগ করে সবাইকে দেয়, আমার আম্মাকেও কিছু দেয়। দেওয়ার পরে আমরা রান্না বান্না করে আর কি আমাদেরকে নিয়ে খাওয়ায়। তখন আমি অতটা বুঝি না। হুম খাওয়ানোর পরে ওই দিন কেটে যায়। যাওয়ার 2 দিন পরে হয়তো বা আমার বাবার সাথে হোক আর মার সাথে হোক ঝগড়া লাগে। হুম ঝগড়া লাগার পরে আমার বাবাকে ওই বড় ভাই বলে যে তুমি যে ভেড়ার মাংস খাইছো ওইটা আমি পেটে পাড়া দিয়ে বের করে ফেলবো। তখন আমার বাবা মানে অনেকটাই হতভম্ব হয়ে যায় হুম যে আমি যে ছেলেকে জন্ম দিলাম, সেই ছেলে আমার পেটে পাড়া দিয়ে ভেড়ার মাংস বের করে ফেলবে, এর আগে কেন আমার মৃত্যু দিল না আল্লাহ। তো এই কথা বলে ওইখানে মাটি ছিল, মাটি হাতে তুলে নিয়ে বলল যে আমার ছেলে যখন আমাকে এত বড় কথা বলছে, তাহলে আমি এই দেশে আর থাকবো না, আর আমি মৃত্যুর সময় যেন আমার ছেলে আমাকে মাটি দিতে না পারে। এই কথা বলে আমাদেরকে নিয়ে চলে যায় রাজশাহী জেলা নাটোরে। হুম নাটোরে যাওয়ার পরে আমার বাবার দুঃসম্পর্কে চাচাতো ভাই হোক যেখানে, ওইটা আমি অতটা জানি না, হুম ওইখানে যে আশ্রয় নেই। আচ্ছা তো আমরা কিছুদিন আশ্রিত থাকি। আশ্রিত থাকা অবস্থায় আমার বাবা হঠাৎ করে অসুস্থ হয়ে যায়। হ্যাঁ অসুস্থ হওয়ার পরে আমার বাবা শুধু আমার এই বড় ভাইকে দেখতে চায়। ওই সময় মোবাইল টেলিফোনের যুগ ছিল না, চিঠির যুগ ছিল। হ্যাঁ তো চিঠি লেখে, ইমার্জেন্সি একটা চিঠি লেখে। চিঠিটা লেখার পরে যখন ব্যাংক ড্রাফট করবে তখন কানি পুরায় দেয়, যাতে চিঠিটা দ্রুত পৌঁছায়। আচ্ছা চিঠি পৌঁছাতে আপনার 3 দিন সময় লাগতো। তো চিঠি পৌঁছায় যখন আমার বড় ভাই আসছে আমাদের ওইখানে নাটোরে, হুম তার আগে আমার বাবা মারা যায়। ও মারা যাওয়ার পরে 3 দিন পরে আমার বড় ভাই আমার বাড়িতে পৌঁছায়। হুম তখন
আমাদের সংসারে হাল ধরার মতো কেউ থাকে না। তখন আমার বয়স 5 কি 6 হবে, আর আমার ছোট ভাইয়ের বয়স 5, 1 বছরের ডিফারেন্স। হুম তো বড় ভাই আসে দেখে ওই সময় তো মাটি দিতে পারলো না, পরে কবর জিয়ারত করলো, মাটি দিল, দেওয়ার পরে চলে গেল। আমাদেরকে নিয়ে যেতে চাইলো যে চলো মা, জীবনে তো অনেক ভুল ভাঙটি হয়ে থাকে, আমিও না একটা ভুল করছি, আমি তো বাবাকে হারিয়ে ফেলছি, এখন তোমাকে হারাতে চাই না, তুমি আমাদের সঙ্গে চলো। হুম তখন আমার মা বলছে যে না, তোমার বাবা যেখানে শেষ নিঃশ্বাস ত্যাগ করছে আমি তাকে ছাড়া ওইখানে যাব না। হুম তো মার যায় নাই, দাদা চলে গেছে, আমাদের সংসারে হাল ধরার মতো কেউ নাই, আমিও তো ছোট। হুম তো মা পাশের বাড়িতে কাজ করতো, ঝিয়ের কাজ করতো, মানে ঢিকিতে ধান বাঁধতো, হুম রান্নাবান্নার কাজ করতো, করে আমাদের সংসার আর কি টুকটাক করে চলতে থাকে। হুম দেখা যাচ্ছে সারাদিন পরে খেতে পাই না, একবেলা খেতে পাই, কোনো দিন না খেয়েও থাকতে হয়। এমতো অবস্থায় আমার মা হঠাৎ করে মাঝে মাঝে দেখতাম মধ্যরাতে উঠে তখন মাটির হাঁড়ি থাকতো, হুম ওই হাঁড়ি থেকে পানি খেত, পানি খেয়ে অনেক কান্নাকাটি উঠতো। আপনার বয়স কত তখন? তখন আমার বয়স 6.5-7 হবে। আপনি এগুলো বুঝতেন সব? জি। আপনার আর যে বড় ভাইরা আছে তারা কি করতো? আমার বড় ভাই যেটা, উনি টাঙ্গাইলে থাকে, উনি আমাদের সাথে থাকে না ওই সময়টাতে? জি। আচ্ছা, তারপর? তখন দেখতাম যে পানি খেয়ে অনেক মুচড়ামুচড়ি কান্নাকাটি করতো। হুম তখন আমি বুঝতে পারতাম যে খোদা এরকম জ্বালায় মা করতেছে। কান্নাকাটি করতেছে। আমি মাকে অনেক জিজ্ঞেস করছি, মা তুমি কেন কান্নাকাটি করো? মা বলতেছে এমনি পেটে ব্যথা করে। আপনাদেরকে কি খাওয়াতো এই সময়টাতে? সারাদিন কাজ করার পরে যা পাইতো ওটা যা আপনাদের পাইতো দিত? ওইটা আমাদের 2 ভাইকে ভাগ করে খাওয়াতো। হুম তা আমরা তখন অতটা বুঝতাম না যে আমার মা না খেয়ে থেকে আমাদেরকে খাওয়াচ্ছে। জিজ্ঞাসা করতাম, কিছু বলতে পারতো না। হুম তো আমার ওই বাবা মারা যাওয়ার পরে আমার চাচা 2টা গরু কিনে। হুম গরু কেনার পরে আমাদের কাজ করতে হয়, মাঠে যাইতে হয়, গরু ঘাস কাটতে হয়। সারাদিন ঘাস কাটলেও আমাদেরকে খেতে দিত না, তা আমার মা যা নিয়ে আসতো তাই খেয়ে থাকতাম। হঠাৎ করে আমি, আমার ছোট ভাই, আমার এক কলিগ হুম রাস্তা দিয়ে যাচ্ছি ঘাস কাটার উদ্দেশ্যে। তো গ্রামের রাস্তা চৈত্র মাসের দিনে অনেক ধুলাবালি হতো। হুম তো পাশে দিয়ে একটা চুরিওয়ালা, ছোট চুরিওয়ালা হেঁটে যাচ্ছে। জি। হেঁটে যাওয়ার পরে ওনার পায়ের বাড়িকে একটা টাকার বান্ডিল উল্টে যায়। আচ্ছা। তো জিনিসটা 3জনই ফলো আপ করে তিনজনেই থাপা দিই, আচ্ছা। হাত দিয়ে থাপা দিই। থাপা দেওয়ার পরে 3জনের হাতে কম বেশি যায়। হ্যাঁ যাওয়ার পরে টাকাটা পাওয়ার পরে অনেক আনন্দিত হই। হ্যাঁ আনন্দিত হয়ে আমরা বাড়ি চলে যাই। হ্যাঁ যাওয়ার পরে আমার চাচি বলে যে, তাহের কি হয়েছে, তুমি এত আনন্দ কেন? পরে বললাম, চাচি আমি কিছু টাকা পাইছি রাস্তাতে। হ্যাঁ তখন চাচি দৌড়ে এসে বললো যে, আমার চাচার একটা মুদিখানার দোকান ছিল ছোট। হ্যাঁ পরে চাচি দৌড়ে এসে বললো যে, বাবা এই টাকা তো আমাদের, তোমার ছোট চাচা মাল কিনতে গেছে, টাকাটা হারিয়ে গেছে, তার মাল তো কিনে আনতে পারবে না, টাকা আমাদের, আমাকে দাও। তখন আমি অতটা বুঝতাম না যে ওখানে অত টাকা আছে। তো টাকাটা নিয়ে গুনে আমাকে বললো যে, পরে বললাম, চাচি টাকা ঠিক আছে? কয় হ্যাঁ ঠিক আছে। আমি বলছি, কত টাকা? কয় 50,000 টাকা। এটা 2000 সালের আগের ঘটনা। আসলে টাকাটা ওনাদের ছিল না? না, ওনাদের ছিল না। হুম তো 3:30-4টার দিকে আমার ছোট চাচা শহর থেকে চলে আসছে বাড়িতে। হুম তখন আমি চাচাকে জিজ্ঞাসা করলাম, চাচা আপনি কি টাকা হারিয়ে ফেলছেন? হুম দোকানের মাল কিনতে যে টাকা দিছিল। কয় না, আমি তো মাল কিনে নিয়ে আসছি। কেন, কি হয়েছে বাবা? আমি বললাম যে, রাস্তাতে এরকম কিছু টাকা পাইছি, 50,000 টাকা, হুম সে টাকাতেও আমি নিয়ে গেছি বাড়িতে, চাচি বলছে যে এই টাকা আমাদের, আমার টাকা তোমার চাচা হারায় ফেলছে। হুম
কয় না আমি তো টাকা হারাই নাই, মালকে তো কিনে নিয়ে আসছি। হুম আমি যে ঠিক আছে তাহলে আপনি একটু বলেন। তখন ওই ছোটো চাচা আমার পক্ষ নিয়ে যে কথা বলছে আমার চাচির সঙ্গে, যে ভাবি টাকাটা তো আসলে আপনার হক না, ওরও হক না, ও যেহেতু পাইছে হুম ও তো খোঁজাখুঁজি করছে, কোনো গার্জেন পায় নাই, তাহলে টাকাটা ওর, আপনি টাকাটা ওকে দিয়ে দেন। হুম আর যেহেতু ওদের থাকার জায়গা নেই, বাড়ি ঘর নাই, তো ওই টাকা দিয়ে 5 কাঠা 10 কাঠা জমি কিনে দেই আর একটা ছাপড়া করে তুলে দিই। হুম ছোটো চাচা এটা প্রস্তাব রাখলো। তখন আমার চাচি বলে যে না, এই টাকা আমাদেরই, হুম এই টাকা দেওয়া যাবে না। তখন যে চাচার আমার দোকান, উনি দোকানে নিয়ে যে সন্ধ্যাবেলা হরিং মার্কা 1 টাকার নোট ছিল, কাগজের টাকা, হুম 3 জনকে 3 টাকা দিছে, যে এই টাকা তোমাদের মিষ্টি খাওয়ার জন্য দিলাম। এই টাকাটা নিয়ে নিল, নিয়ে নেওয়ার পরে আমি আর কিছু বললাম না, চাচা আর কিছু বললো না, যেহেতু দেবে না, টাকা ওনাদের দাবি করছে, হুম তখন কিছু বললো না। তার কিছুদিন পরে আমরা রীতিমতো ওই প্রতিদিনই ঘাস কাটতে যাই, ঘাস নিয়ে আসি। লেখাপড়া একদমই হয় নাই? লেখাপড়া কিছুই হয় নাই, লাস্টে যা যে লেখাপড়া করছি ওটা মানুষ অন্যের বাড়িতে যায়। আচ্ছা। তখন রোজই ওরকম যাচ্ছি, হঠাৎ করে একদিন আমার চাচা আমার মাকে বাড়ি থেকে বের করে দিয়েছে। হুম তো আমি ঘাস কেটে বস্তা মাথায় নিয়ে আসছি, এখন দেখি যে রাস্তায় আমার আম্মা কাঁদতেছে। তো আমি রাস্তার থেকে দৌড়ে বাড়ির ভিতরে গেলাম, বস্তাটা রেখে দৌড়ে মার কাছে আসলাম। হুম আম্মা তুমি কাঁদতেছো কেন? কয় তোমার চাচা আমাদেরকে বাড়িতে থাকতে দেবে না, বাড়ি থেকে বের করে দিয়েছে। বড় চাচা? হ্যাঁ। তখন আমি বললাম যে আসলে আমাদের তো থাকার জায়গা নেই, বাবা তো অনেক আগেই ভুল করে গেছে, হুম এখন আমরা কোথায় থাকবো? মা আমাদের 2 ভাইকে জড়ায় ধরে অনেক কান্নাকাটি করতেছে। তো পাশে আমার একটা খালার বাড়ি থাকতো, উনি, ওনার মা নানি বলে ডাকতাম, হুম উনি তার মেয়ের বাড়িতে গেছিল। তো মেয়ের বাড়ি থেকে যাচ্ছে, তখন জিজ্ঞাসা করতে যে তাহেরের মা তুমি কান্নো কেন? পরে আমার ওই নানি জিজ্ঞাসা করছে, জিজ্ঞাসা করার পরে বলছে যে আমাদেরকে বাড়ি থেকে বের করে দিয়েছে, হুম আমাদেরকে থাকতে দেবে না। তো ওনার একটা ছেলে আছে নাম মোনায়েম, হুম ওনাকে যা বললো যে মোনায়েম তাহেরের মাকে তো বাড়ি থেকে বের করে দিয়েছে, তো ওদের তো থাকার জায়গা নেই, তো আমাদের তো অনেক জায়গা আছে, তো তুমি কি বলো? তো উনি বলছে যে ঠিক আছে নিয়ে আসেন, আর না আমাদের বাড়িতে থাক, যতদিন পারে থাক। হুম তো আমাদেরকে নিয়ে ওনাদেরই ঘর তোলা ছিল, বাংলা ঘর বলে, হুম ওই ঘরে আমাদেরকে আশ্রয় দিল, আমরা ওইখানে থাকতে থাকি। আর মা অন্যের বাড়িতে কাজ করতে থাকে, আমরা ওইভাবে টুকটাক করে কাজ করি। আর মামার 2টা গরু ছিল, ওইটা ওনাকে আমরা মামা বলে ডাকি। পরে আচ্ছা। যে বাড়িতে গেলাম আচ্ছা। মামা বলে ডাকি। তো ওনার 2টা গরু ছিল, আর উনি পাশাপাশি ডাক্তারি করতো, আমি গরু ঘাস টাস কাটতাম, ডাক্তারি পাশাপাশি ডাক্তারির দোকানে বসতাম, হুম যে কিছু শেখার জন্য কম্পাউন্ডার হিসেবে দোকানে বসতাম। আচ্ছা। তখন বয়স কত আপনার? তখন আমার বয়স 8 কি 9 হবে। কি? 8 কি 9। 8 কি 9? ওকে। তো পাশাপাশি কাজ করতে থাকি। মাস 6 যাওয়ার পরে হঠাৎ করে আমি এদিকে আসি, আমার ওই চাচার আগে যেখানে থাকতাম ওই বাড়ির দিকে বেড়াইতে আসি। হুট করে রাস্তায় একজন বলে কে রে তোর মায়ের বলে পেটতে। পরে বলতেছে, আমি বললাম যে এ কে বলছে এটা? কয় তোর চাচা। হুম তো শোনার পর আসলে আমি বুঝতাম না যে এটা কেমন। হুম দৌড়ে আমি বাড়িতে যাই, বাড়িতে যাই মাকে জিজ্ঞেস করি যে আম্মা আপনার বলে পেট হয়েছে। পরে আম্মা তো হতভঙ্গ হয়ে গেছে শুনে, আরে। যে তুমি এগুলা কোথায় পাইলা? পরে বললাম যে আসলে খুবই গ্রামে তো দুঃখজনক, অনেকেই হ্যাঁ। বলতেছে, চাচা বলছে তোমার এই কথা। চলে আসতে রাস্তা তো অনেকগুলো লোক ধরে হুম যে আপনি ভালো না, নষ্ট মহিলা, আপনি ওদিকে যাবেন না। কথাটা শুনে আমার মা অনেক কান্নাকাটি করে। হুম পরে মা চলে যায় ওদিকে। তখন আমার মাকে আবার রিফ্লে জিজ্ঞাসা করে হুম। যে আসলে কি আপনার এটা ঠিক? কিন্তু আমার মা 5 ওয়াক্ত নামাজ পড়তো, তাহাজ্জুদের নামাজ সহকারে পড়তো। আমি বুদ্ধি দেখেছি, জি। আমার বুদ্ধি হওয়ার বয়সে আমি দেখিনি যে উনি একটা রোজা ভেঙেছে। মাশাআল্লাহ। তো মা চলে গেল বাড়িতে, যাওয়ার পরে আমার ওই নানিকে বলতেছে হুম 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 যে আপনার তো মান সম্মান সবই শেষ। হুম তখন নানি বলতেছে কেন, কি হয়েছে? কয় তো আমার নামে এগুলো দুর্নাম রটাইছে। হুম
তখন আমার মার কি আসলে তলপেটটা একটু উঁচা উঁচা দেখা যেত। হুম তখন আমার নানি বলতো যে আসলে তাহেরের মা তোমার কি কারোর সাথে অবৈধ সম্পর্ক আছে? হুম যদি থাকে তুমি আমাকে বলো, আমি এটা সমাধান করব। হুম তখন আমার মা আমাকে, আমার ছোট ভাইকে নিয়ে জড়িয়ে ধরে কান্নাকাটি করে এবং শপথ গ্রহণ করে হুম। যে আমার 2 ছেলের কসম, আমার কারোর সাথে এরকম অবৈধ সম্পর্ক নাই। হুম তখন এভাবে নানি অনেক বোঝায়, বোঝানোর পরে কান্নাকাটি থামে। তো হঠাৎ করে আমার মা কিছুদিন পরে, মানে আর আমাদের তো টাকা পয়সা ওই সময় ছিল না যে আমরা হুট করে একটা মেডিকেলে নিয়ে যা টেস্ট করাবো বা চিকিৎসাপাতি করব, আর আমাদের পাশে সাপোর্ট দেওয়ার মতো কেউ নাই। হুম তখন আমরা ওইভাবে কি করব, মাথায় কিছু খেলে না। তখন আমার নানির একটা মেয়ে থাকে, ওনার নাম হালিমা। হুম ওনার নাটোর শহরে ভালো ভালো লোকের সাথে রিলেশন, ভালো ভালো বড় বড় লোকের সাথে হাত আছে। তখন হালিমাকে বলে যে হালিমা, তাহেরের মায়ের আসলে তলপেটটা কেমন যেন উঁচা উঁচা দেখা যায়, আর এগুলো তো কথা নিয়ে হুম সমালোচনা হচ্ছে রাস্তাঘাটে, তো তুই বিষয়টা একটু দেখে, তুই একটু নাটোর নিয়ে যা, চেক আপ করে দেখ। হুম তখন কয় ঠিক আছে, আমি তাহলে আগামীকাল নিয়ে যাবো নি। হুম। এর মধ্যে আমার মা ডিসিশন নেয় যে সুইসাইড করবে। ওহো। এই কথাগুলো শুনে ইঁদুর মারা বিষ নিয়ে আসে কিনে, হাইনে রাত্রিবেলা 2 ভাইকে খাওয়াবে, নিজেও খাবে, খেয়ে সুইসাইড করবে। কথাটা আমার নানি জানতে পারে। নানি দৌড়ে যায়, যায় হাত পা ধরে যে দেখ, কলঙ্ক নিয়ে মরে গেলে পরে কোনো সমাধান আসবে না, ট্রু। বেঁচে থেকে এটা সমাধান করা লাগবে। আর তুমি যদি এখন সুইসাইড করো বা মারা যাও, আত্মহত্যা করো, তাহলে লোকে সবাই বলবে যে সন্দেহ আসলে করবে, ঘটনা হ্যাঁ। সত্য। ট্রু। তো তুমি এই কাজ না করো, 2টা ছেলে আছে, আল্লাহ স্বর্ণের টুকরা দিয়েছে, তুমি ছেলে 2টার মুখের দিকে তাকিয়ে কিছু করো না, হুম বাকিগুলো আমি দেখতেছি। পরের দিন আমার খালা নাটোরে নিয়ে যায়, নাটোর নিয়ে সদরে হুম দেখায়, দেখানোর পর আলটা করে, আলটা করার পরে আলটাতে ধরা পড়ে আমার মায়ের পেটে টিউমার। আহা। জিনিসটা ওইখানে গোপন রাখে। গোপন কেন রাখে? গোপন রাখে যে গ্রামে অনেক জানাজানি হয়েছে আমার মায়ের পেটে বাচ্চা, হ্যাঁ। তো এটা অপারেশন না হওয়া পর্যন্ত এটা গোপন রাখবে। আচ্ছা। ওইখানে গোপন রাখে, গোপন রেখে আমাদের মেডিকেলে ভর্তি করে দেয়। তো ভর্তি করার পরে আমার অনেকগুলো অসুখ ধরা পড়ে। হাঁপানি ছিল, ডায়াবেটিক্স ছিল, যার কারণে ডাক্তার দ্রুত অপারেশন করতে পারবে না। হুম এগুলো নিয়ন্ত্রণে নিয়ে আসতে হবে, তারপরে অপারেশন করবে। হুম তো এখন ভর্তি করার পরে আমাদের তো থাকা খাওয়ার মতো কোনো ফ্যাসিলিটি নাই। হাসপাতালে একটা কাট করে দিল যাতে 3 বেলা খাবার দেয়। আচ্ছা। আর মজিবটু জি। আমাকে সাথে করে নিয়ে তার বাসায় যায়। আচ্ছা। বাসায় যায় বলে যে ভাই, আমার তো বোন হয়, আমার বোনের বাচ্চা এটা, আমার ভাই তো মারা গেছে, তো আমার বোনটা খুবই অসুস্থ, মেডিকেলে ভর্তি করছি, 1 মাস, দীর্ঘ 1-1.5 মাস থাকতে হবে, তো ওনাদের তো থাকা খাওয়ার মতো কোনো পরিস্থিতি নাই, গরিব মানুষ, হুম আপনি কিছু যদি হেল্প করেন। তো উনি ওই সময় 1,000-4,500 টাকা মনে হয় দিয়েছিল। আচ্ছা। দেওয়ার পরে মেডিকেলে নিয়ে যায়, আমাদেরকে যা যা কিনে দেওয়ার দরকার দিয়ে খালা চলে যায়। হুম আমি আমার মাকে নিয়ে মেডিকেলে থাকি। আচ্ছা। আমার খালা আর আমার 3 নম্বর চাচা সপ্তাহে 1 দিন করে আসতো শুক্রবার দেখার জন্য আমাদেরকে। আচ্ছা। আর আমরা ওখানে মেডিকেলেই থাকতাম, আর ডাক্তারের সাথে খালি কথা বলতাম যে আঙ্কেল, আমার আম্মু বাঁচবে, আমার আম্মু কি সুস্থ হবে। ডাক্তার আমাকে অনেক আশ্বাস দিত যে বাবা টেনশন করো না, আল্লাহ যদি হায়াত দেয় তোমার মাকে আমি সুস্থ করবো ইনশাল্লাহ। ডাক্তার এটা বলতো? জি। তো যখন অপারেশনের ডেট আসলো, হুম তখন বাড়িতে খবর পাঠাবো কাকে দিয়ে, লোক পাই না। পাশে একজন আসছিল আমাদের এলাকা থেকে চিকিৎসা নেওয়ার জন্য, তাকে আমি খবর বললাম যে আমার খালাকে যায় একটু বলবেন অমুক দিন অপারেশন হবে, হুম একটু যেন আসে। তো খালার রীতিমতো ভাত টাত রেঁধে নিয়ে মেডিকেলে চলে আসছে। অপারেশন থিয়েটারে আমার মাকে নেয় নাই তখনও, আসার পর কথাবার্তা বলছে। আর ডাক্তারের নাম ছিল SK ঘোষ। হুম উনি আমার মাকে আপা বলে ডাকতো, মানে ওনার কোনো বোন ছিল না, আমার মাকে বোন বলে ডাকতো। হুম তো উনি কথা বলছে যে আল্লাহ যদি হায়াত দিয়ে থাকে, হুম
তোমার মাকে আমি সুস্থ করে দেবো ইনশাল্লাহ, তোমার কোনো টেনশন করার দরকার নেই। আচ্ছা। পরে উনি অপারেশন থিয়েটারে নিয়ে যায়, দীর্ঘ 4 ঘন্টা সময় অপারেশন চালায়। ওকে। অপারেশন চালানোর পরে আমার মার পেটে থেকে 5.5 কেজি ওজনের টিউমার বের করে। ও মাই গড, আল্লাহু আকবার। তারপর? তখন টিউমার বের করার পরে টিউমারটা এনে আমার খালার হাতে দেয়। খালার হাতে দেওয়ার পরে উনি রেখে দেয় ব্যাগে করে। রেখে দেওয়ার পরে আমার মাকে বেডে দেয়। বেডে দেওয়ার পরে বললো যে 12 ঘন্টার আগে ওনার সেন্স আসবে না, 12 ঘন্টা ওনাকে পর্যবেক্ষণে রাখতে হবে। পরে আমার ওই চাচা আর আমার খালা ওই টিউমারটা পলিতে করে এলাকায় নিয়ে যায়। আচ্ছা। আমাদের গ্রামে আমরা যেখানে থাকি ওইখানে নিয়ে যে পুরো এলাকা দেখায় যে যে তাহেরে মায়ের সন্তান। পরে দেখানোর পরে অনেকেই নিজের ভুল বুঝতে পারে যে আসলে আমরা খারাপ উদ্দেশ্যে একজনের কথা শুনে একজনকে দোষারোপ করেছি। আসলে কাজটা আমাদের ঠিক হয়নি। পরে মোটামুটি 1.5 মাস পরে সুস্থ হয়। সুস্থ হওয়ার পরে আমার মাকে নিয়ে আমি বাড়িতে ফিরি। বাড়িতে ফেরার পরে সংসারে কাজ করার মতো কেউ নাই, আর ছোট ভাই তো ছোট। ডাক্তারে বলছে যে ওনার রান্নার কাজ করা যাবে না, আগুনের কাছে যাওয়া যাবে না। এখন বাধ্য হয়ে আমি বড় ছেলে, ঝামেলাগুলো আমারই আসে। আমি রান্নাবান্না থেকে শুরু করে A to Z কাজ করতাম। ঘর মোছা, থাল ধোয়া, উঠান ঝাড়ু দেওয়া, মানে এভরিথিং মেয়েদের যে কাজগুলা সবই আমি করতাম। আচ্ছা। তো এভাবেই চলতে থাকে। এখন বাড়ির লোক, পাশের লোকে বলে যে আশা এভাবে কতদিন যাবে। আমি দেখি আল্লাপাক কতদিন নেয়। আমার তো আর বোন নাই যে এসে হেল্প করবে, আর আমার রক্তের কালেকশনের এখানে কেউ নেই যে তারা এসে হেল্প করবে। মানুষ খালি দেখায় দিত যে এভাবে কাজ করো, এভাবে কাজ করলে তুমি রান্না করতে পারবা। আমি তো রান্না করতে জানতাম না, ছেলে মানুষ। তো কাঁচামরিচ যদি কেটে দিয়ে রান্না করে দিতাম, আমার মায়ের পেট ব্যথা করতো। ওই বিচিগুলো খেলে পারে পেট ব্যথা করতো, তা মোচ পিষতে পারি না। ওকে। তো একজন খালাকে ডাক দিলাম যে খালা একটু মরিচ পিষা দেখাই দিবেন, আমি তো মার জন্য রান্না করব। পরে উনি এসে একদিন দেখায় দেয়। দেখা দেওয়ার পরে আমি পাটাতে কন্টিনিউ মরিচ পিষে রান্না করি। পাশাপাশি আমি কাজ করি। কাজ করার অবস্থায় মনে করেন যে আমার মায়ের জন্য 1000-1200 টাকার প্রয়োজন। আচ্ছা। মানে ওষুধ ট্রিটমেন্টের জন্য, ওষুধ কেনার জন্য। এই টাকাটা কারো কাছে নাই। তো একজনের কাছ থেকে হাওলাত নিলাম যে আপনি আমাকে 1200 টাকা দেন, আমি আপনাকে শোধ করে দেব। পরে কয় তুমি এত ছোট মানুষ কি করে টাকা শোধ দেবা? আমি বললাম যে আচ্ছা দেখি আল্লাহ পাক যদি তৌফিক দেয় আমি শোধ দিয়ে দেবো। তো উনি টাকাটা দেয়। দেওয়ার পরে ওষুধ কিনে আমার মায়ের চিকিৎসা করি। আর এই চিকিৎসার টাকা পরিশোধ করার জন্য 1 বছরের জন্য আমি কাজে লাগি। বছর চুক্তি 1200 টাকা। আচ্ছা। 1 বছর চুক্তিতে কাজ করি, ওইখান থেকে টাকাটা নিয়ে ওনাকে দিয়ে দিই। তো অবস্থায় চলতে থাকি। তা এখন গ্রামের লোক অনেকে বলে যে অনেক কথাই বলে, তুমি ছেলে মানুষ হয়ে এতগুলো কাজ করে এটা আসলে কিভাবে সম্ভব। আমি বলি যে আসলে আমার তো আর কেউ নাই যে এখানে হেল্প করবে, বা আম্মা তো করতে পারে না, এখন কি করা যাবে, করি। তো আমরা যে বাড়িতে আশ্রয় থাকতাম আমার মামাকে বলতাম। মামা উনি আমার আসলে বাবার চেয়েও বেশি অনেক করছে, যেহেতু ওই সময় বাবা নাই, উনি বাবার দায়িত্ব পালন করছে অনেক। তো উনি বললো যে বাবা আসলে তো লেখাপড়া যতটুকু হয়েছে, পাশাপাশি আমি লেখাপড়া করতাম কিভাবে, আমি স্কুলে যাইতাম, ভর্তি হয়ে আসিয়া টিচারদেরকে বলে আসতাম স্যার আমি স্কুলে আসতে পারবো না, আমি শুধু পরীক্ষার সময় পরীক্ষা দেব, আর বাকি সময়গুলো আমার মাঠে কাজ করে আমার সংসার চালাইতে হবে। পরে বলছে ঠিক আছে। তো আমি মাঠে কাজ করি, আমাকে 5 টাকা রোজ দিত, দিন 3 বেলা খাইয়া দেয় 5 টাকা করে দিত। দিন শেষে আমি দেখতাম যে 5 টাকা করে নিয়ে আমার চাউল ডাউল কিনে আমার সংসার চলে না। বাধ্য হয়ে হঠাৎ করে একদিন আমার মা, আমার মানে গ্রামের প্রধান, ওনার কাছে যায় বলতেছে যে কাকা আমার তো বাচ্চা কাচ্চা নিয়ে আমি তো সংসার চালাইতে পারতেছি না, আর যার বাড়িতে কাজে ছিলাম উনি তো আমার অপমান অপদস্থ করে কাজ থেকে বের করে দিয়েছে, তো এখন আমি কি করব। তখন উনি বুদ্ধি দিল যে আসলে আমরা তো আপনাকে হেল্প করতে পারতেছি না,
আমাদের তো উচিত একটা দায়িত্ব আপনাদেরকে হেল্প করার জন্য, হুম কিন্তু আমরা পারতেছি না। তা আপনি 10 জনের বাড়িতে চেয়ে খান। হুম তখন মা অনেক চিন্তা ভাবনা করে 10 জনের বাড়ির কাছ থেকে চেয়ে চেয়ে নিয়ে আসতো। হুম তা আমি ওভাবেই আস্তে আস্তে দিনগুলো যায়, যাওয়ার পরে আমার বয়স তখন 15। মামা বলে যে বাবা এইভাবে তো আর দিন চলতে পারে না, তুমি ছেলে মানুষ হয়ে কত কি করবা, মাঠে কাজ করবা, আবার এই কাজ করবা, আবার রান্না বান্নার কাজ করবা, তো তোমাকে আমি বিয়ে দিই। এটা আপনার মা বলে? মামা বলে। মামা? জি। হুম তখন আমি বলছি যে ঠিক আছে, আমার কি বিয়ে দিবেন, আমি তো আমার সংসার। বয়স কত তখন আপনার? আমার বয়স তখন 15। ওকে। মানুষের বাড়িতে কাজ করেন? মানুষের বাড়িতে কাজ করি, আর তারপরে থাকি অন্যের বাড়িতে। নিজের কিছু মা জায়গা, বেঁচে আছে তখনও? মা বেঁচে আছে, জায়গা নেই। হুম ঘরের মানে মাথা গোজার ঠাঁই নাই, অন্যের বাড়িতে থাকেন? জি, নিজের মাথা গোজার ঠাঁই নেই। হুম তখন আমি বললাম যে মামা আসলে বিয়ে দিবেন, এটা কিভাবে সম্ভব? আমি তো আমার নিজের রোজগারই করে নিজের পেট চালাইতে পারি না, তাহলে কিভাবে কি করব? কাছা আল্লাহ ভরসা, দেখা যাবে, এই 5 জনের লোকের মধ্যে একটা পেট চলবে। হুম তখন আমার জন্য মেয়ে দেখে, আমি ছেলে হিসাবে মোটামুটি ভালো ছিলাম। এই জন্য আমার পাশে গ্রামে হাট বসতো শুক্রবার আর মঙ্গলবার। হুম ওই হাটে একটা তরকারিওয়ালা আসতো, নাম হলো আলী। আচ্ছা। ওনার একটা শালি থাকে, তো ওনার শালির সাথে আমার বিয়ে ধরে। হুম তো আমি সরাসরি বললাম, এর আগেও অনেক কয়টা মেয়ে দেখছি, আর যে ঘটক আসছিল ঘটককে আমি সত্য কথা বলছি যে ভাই আপনি আমার বিষয়ে মিথ্যা কথা বলবেন না, সত্য কথা বলবেন যে ছেলের কিছুই নেই, ছেলের মা ভিক্ষে করে, আপনার মেয়ে যদি দেওয়ার ইচ্ছে থাকে দিবেন, না হলে দেবেন না। হুম তো এক পর্যায়ে ঘটক একটা কথা যায়, একজনকে মিথ্যে কথা বলছে হুম যে ছেলে মামার বাড়িতে থাকে, ছেলের নামে 2-3 বিঘা সম্পত্তি আছে, ছেলেরা 2 ভাই, হুম ওনার বাবা নাই, মা বেঁচে আছে। তো এ পর্যায়ে ওইখান থেকে বিয়ে দিতে রাজি। বাজারে এসে কথা বলে যে অমুকের জন্য বিয়ে ঠিক করছি অমুক জায়গায়। হুম তো পাশে কয় যে ওদের তো কিছুই নাই, ওটা কি দেখে দিবে ওদেরকে মেয়ে। হুম ওনাদেরকে আমরা দাওয়াত করে আসলাম যে আসার জন্য, যে আপনারা আসেন, এসে দেখে কথা বলেন, কথা বলে যদি পছন্দ হয় হবে। পরে ঠিক আছে, ওনারা দাওয়াত কবুল করছে। আমি আম্মাকে বললাম যে আম্মা ওনাদেরকে দাওয়াত করে আসছি, ওনারা তো আসবে, তা আপনি কি বলেন, বাজারঘাট তো কিছু করতে হবে। তা আমার আম্মা 400-500 টাকা বের করে দিল, যে নিয়ে বাজারঘাট নিয়ে আসো। আমরা বাজারঘাট করে রান্না বান্না করে প্রস্তুত। ওনারা আসে না। পরে যে ঘটক, ওনাকে বললাম যে ওনারা আসতেছে না কেন। সাইকেল নিয়ে ওনার বাড়িতে গেছে, যে আপনারা যাবেন না, ওনারা রান্না বান্না করছে, বাজারঘাট করছে, একটা খরচপাতি আছে না, গরিব মানুষ, 1 টাকা খরচ করছে, আপনারা না বিয়ে না দিবেন যা খেয়ে আসেন। তো ওনারা বলছে যে না আমরা যাব না। কেন যাবেন না? আসছিল আমাদের বাড়ির উপরে, আইসা বলে গেছে যে ছেলের কিছুই নাই, ছেলের মা ভিক্ষে করে, ছেলে মানুষের বাড়িতে কাজ করে, ছেলে থাকার জায়গা নাই, অন্যের বাড়িতে থাকে আশ্রয়হীন, তার সঙ্গে আমার মেয়ের বিয়ে ধরছো, তুমি কিভাবে, এটা সম্ভব, তুমি কিভাবে আসলা? তা আসলে আমরা তো ঘটককে সত্য কথাই বলছি যে আমাদের কিছুই নাই, এই হিসাবে যা বলবেন, মিথ্যের কোনো আশ্রয় নেওয়ার দরকার নেই। তো ঘটক যা একটু বাড়ায় বলছে। পরে ঘটক এসে বললো যে ভাই ওনারা তো আসবে না, আসবে না, আমরা 1 টাকা খরচ করলাম, তাহলে আসলে কিভাবে কি হয়। রাইট। তে আপনারা খেয়ে যান, এগুলো ভাগ্যে থাকলে বিয়ে হবে, না থাকলে হবে না। রাইট। তে ওনারা সবাইকে মিলে আর কি খাওয়া দাওয়া শেষ করে দিলাম, এগুলো নষ্ট করা যাবে না তো। না সেটাই, কষ্ট করে রান্না হয়েছে। হ্যাঁ। পরে ওই আলী ভাই, ওনার একটা শালি আছে, বললো যে তাহের তুমি যদি রাজি থাকো আমার শালিকে তোমার সাথে বিয়ে দেবো। আমি যে ভাই আপনি আমার বিষয় পুরোটাই জানেন, যে আমি কেমন, আর আমার বাড়িঘর বলতে কিছুই নাই, আমি এখানে আশ্রয়হীন, একজনের বাড়িতে আশ্রয় থাকি, আমার জন্মস্থান এক জায়গায়, তারপরে আমার বাবা মা নাই, মাথার উপরে মা আছে, আপনি সব কিছু জানেন, জানিয়ে শুনে দেখেন, যদি ভাগ্যে থাকে তাহলে হবে। পরে আমার যে শালি, ওনার মা নাই, বাবা আছে, একটাই মেয়ে, আর তোমাকে ওইখানে ঘর জামাই থাকতে হবে। আমি বললাম যে আসলে কি, আমার মা পৃথিবীতে, আমার মা বলতে মাই, বাবা নাই, আর ছোট ভাইটা, এই 2 জনকে রেখে আমি ঘর জামাই কীভাবে থাকি, এটা সম্ভব না। ডাল ভাত খাইলে একসঙ্গে খাবো, না খেলে না খেয়ে থাকবো,
কিন্তু ঘর জামাই থাকতে পারবো না। হুম পরে কয় আচ্ছা তাহলে আমি কথা বলে দেখি। পরে উনি 2 দিন পরে কথা বলছে, আমাকে আবার ডাকছে। ডাকার পরে কথা বললো যে তাহের, আমরা বিয়ে দিতে রাজি আছি, তো তুমি লেখাপড়া কতদূর করছো? পরে বললাম যে ভাই আমার তো লেখাপড়া নাই, 8 পর্যন্ত লেখাপড়া করছি। হুম কয়, ছেলের মেয়ের বাপে তোমাকে একটা চাকরি নিয়ে দিবে। আচ্ছা তো আমি বললাম যে আমার যে যোগ্যতা, এই যোগ্যতা অনুযায়ী চাকরি আছে এই জায়গাতে? কয় হ্যাঁ, আপাতত পিয়নের চাকরি হোক না হলে নাইট গার্ড হোক, তোমাকে চাকরি নিয়ে দিবে আর মেয়ের বিয়ে দিবে, হুম টাকা পয়সা দিতে পারবে না। আমি যে ঠিক আছে, আমি আম্মার সাথে রাজি নিয়ে আমি, কথা হ্যাঁ। বলি। পরে আম্মার সাথে কথা বললাম। তো আমার নানি, মেয়ে আমি দেখি নাই, আমরা যে বাড়িতে থাকতাম ওই নানি বলছে যে বাবা মেয়ে আমি পছন্দ করে দেব। আমি যে ঠিক আছে, আপনি যেটা ভালো হয়। তো আমার নানি যে মেয়েটা দেখে আসছে, দেখে এসে আমাকে বলতেছে ভাই মেয়ে তো দেখে আসছি। আমি যে কেমন, আপনার পছন্দ? কয় হ্যাঁ আমার পছন্দ, তোমার দেখা লাগবে না, আমি দেখছি এটাই যথেষ্ট। আমি বলছি, ঠিক আছে আলহামদুলিল্লাহ, আপনার পছন্দ হলে আমার পছন্দ। হুম আর আমার একটা আত্মবিশ্বাস ছিল যে মুরব্বীদের দেখা কখনো খারাপ হইতে পারে না। পরে আমি আর দেখতে গেলাম না। হঠাৎ করে আম্মা বললো যে বাবা তুমি একদিন যা দেখে আসো। পরে আমি গেলাম, যা দেখলাম, দেখার পরে পছন্দ, মুরব্বীরা কথা বলবে। ওনার বাবা আমাদের বাড়িতে আসলো, আসার পরে বিস্তারিত বলল যে ছেলের আসলে কিন্তু এর এই সমস্যা, গরিব, ওনার বাবা নাই, মা আছে, ছোট একটা ভাই আছে, তে অর্থ সম্পদ বলতে কিছুই নাই। আপনি যদি ভালো লাগে আপনি মেয়ে বিয়ে দিতে পারেন। তখন আমার শ্বশুর রাজি হলো, টাকা দেবে 10,000। তো আমার মায়ের একটা আশা ছিল যে আমরা দুই ভাইকে বিয়ে দিবে, শ্বশুর বাড়ি থেকে যাই দেখ, আমাদের তো থাকার জায়গা নাই, ওইখান থেকে যাই দেখ দুজনেরটা একত্রিত করে 1 কাঠা হোক 2 কাঠা হোক জায়গা কিনবে, জায়গা কিনে মাথা গোঁজা ঠাই করবে। ইতিমধ্যে আমার শ্বশুর 10,000 টাকা দেওয়ার জন্য রাজি হলো যে আমি 10,000 টাকা দেবো, এর বেশি দিতে পারবো না, হুম আর ছেলেকে একটা চাকরি নিয়ে দেবো। ইনশাল্লাহ সবাই রাজি, বিয়ে শাদী হয়ে গেল। বিয়ে হওয়ার পরে যখন আপনি বিয়ে করলেন তখন বয়স কত আপনার? 15 বছরই? 15 বছর। আর মেয়ের বয়স? মেয়ের বয়স 13-14 হবে। ওহো, ওকে। তখন বিয়ে হয়ে গেল। বিয়ের পর 18 বলে আমাদের গ্রামে 8 দিন পরে শ্বশুরবাড়িতে গেলাম বেড়াইতে। শ্বশুরবাড়িতে যাওয়ার পরে আমার ওয়াইফ আমার শ্বশুরকে বলল যে আসলে ছেলে যতটুকু লেখাপড়া আছে তে আব্বা আপনি একটা চাকরি নিয়ে দেন। আমার শ্বশুর আবার কানে কম শোনে, আর উনি ডিসি অফিসের পিয়ন ছিল, হুম রিটায়ার্ড করছে। আচ্ছা তে আমার শ্বশুরের মানে যতটুকু ক্ষমতা ইচ্ছে করলে নিয়ে দিতে পারতো। হুম তে আমার ওয়াইফ আমার শ্বশুরকে অনেক রিকোয়েস্ট করলো যে ছেলেটাকে আপনি চাকরি নিয়ে দেওয়ার কথা বলছেন, তো আসলে চাকরিটা নিয়ে দেন, যদি টাকা পয়সা কিছু লাগে আমরা ব্যবস্থা করে দেব। আমার শ্বশুর বলছে যে না, আমি অন্যের ছেলেকে চাকরি নিয়ে দেব না, চাকরি যদি করতে হয় তুমি করো। মানে আমার ওয়াইফকে প্রস্তাব দিতেছে। হুম। আমার ওয়াইফ তো লেখাপড়া জানে না। তো উনি বললো যে না আমি তো লেখাপড়া জানি না, আমার চাকরি কিভাবে হয়, তুমি আমাকে না দিয়ে ওনাকেই দাও, একই তো, খেলে তো আমরা দুজনই খাবো, বাইরে তো কেউ খাবে না। হুম তো যাই হোক, উনি আর চাকরি নিয়ে দিল না। আর আমরা যে অবস্থানে, আর আমার শ্বশুর যে অবস্থানে, তেল আর জল, হুম মানে অনেক উঁচু নিচু। তো ওখান থেকে চলে আসলাম। আসার পরে আমার শ্বশুর বাড়িতে আর যাই না আমি। না যাওয়ার ফলে হঠাৎ করে আর বিবাহ যে করলাম, হুম। সংসার জীবন যে কেমন হয় এটার প্রতি ধারণা ছিল না। তে নানি মামি অনেক বুঝায়া সংসার শুরু করলাম। শুরু করতে বছরের মাথায় আমার একটি ছেলে সন্তান হয়। ছেলে সন্তানটা হওয়ার পরে কিছুদিন মোটামুটি ভালোই কাটে। তারপরে সংসারে একটু অভাব আসে, অভাব আসার পরে সংসারে অশান্তি লাগে। আর আমার 6 মাস পরে আমার ছোট ভাই বিয়ে করে। তো আমার মা একটা স্বপ্ন ছিল যে আমার ছেলে একটা বাড়ি করবে। আমার ওয়াইফ আমাকে কন্টিনিউ বলতো যে তুমি বাড়ি করো বাড়ি করো। তা আমি বাড়ি করতাম না, যে কিছুদিন পরে করি। তা আমার মা হঠাৎ করে একদিন আমার মা বলতেছে বাবা আমি কি নিজের বাড়িতে শুয়ে মরতে পারবো না?
কথাটা শুনে আমি হতভম্ব হয়ে গেলাম যে আসলে আমার মা 10 মাস 10 দিন পেটে ধারণ করছে, এত কষ্ট করে পৃথিবীর আলো দেখাইছে। আর তার আমার চাকরি, তখন ঢাকায় আসছি, এসে চাকরি করি। চাকরি করার অবস্থায় কিছু টাকা আমার ব্যাংকে জমা ছিল, টাকাটা উঠায় নিয়ে বাড়ির কাজ ধরি। বাড়ির কাজ ধরার পরে বাড়ির কাজ শুরু করি। হুম ইতিমধ্যে আমার ওয়াইফ প্রেগনেন্ট হয়। হুম তা আমি বাড়ির কাজও করি, এদিকে খোঁজখবর রাখি। হঠাৎ করে 6 মাস পড়ছে, আমার ওয়াইফের বাচ্চাটা নষ্ট হয়ে যায় পেটে। আচ্ছা। জানি না, পরে মেডিকেলে নিয়ে গেছি, বলতেছে আমার বাচ্চা পেটে নড়তেছে না। আমি তাড়াতাড়ি চেক আপ করি, চলো। পরে মেডিকেলে নিয়ে যে আলট্রা করি, আলট্রা করার পরে ওনারা রিপোর্ট দেয় যে আপনার বাচ্চা মারা গেছে, বেবি মারা গেছে। ও তো বেবি মারা গেছে, তো আমি তো আসলে কি করব ভাষায় বলতে পারতেছি না। বেবিটা মারা গেল, পরে বলতেছে আপনার ইমার্জেন্সি মেডিকেল আমাদেরকে এখানে ভর্তি করে দেন, আর অ্যাকাউন্টসে যা টাকা জমা দিয়ে আসেন। আমি যে কত টাকা লাগবে? কয় 50,000 টাকা লাগবে, বাচ্চাটা ডেলিভারি করে দিবে। আমি যে আমার কাছে তো এত টাকা নাই, আর এখানে তো তাহলে আমি পারবো না। পরে ওইখান থেকে বের করে নিয়ে আসছি। হুম না, আমার প্রাইভেট ক্লিনিকে এক বন্ধু থাকে, ওনাকে ফোন করছি যে ভাইয়া আমার এই সমস্যা, আপনার ভাবির তো পেটে বাচ্চা নষ্ট হয়ে গেছে, বাচ্চাটা বের করার দরকার। উনি বলতেছে ভাই আপনি আসেন, আমি দেখতেছি। উনি প্রাইভেট ক্লিনিকে নিয়ে যায়, 10,000 টাকা কন্ট্রাক্টে বাচ্চাটা ডেলিভারি করে দেয়। হুম ডেলিভারি করে দেওয়ার পরে আমি ওয়াইফকে নিয়ে বাসায় আসি। আসার কিছুদিন পরে মা হঠাৎ করে স্ট্রোক করে। আচ্ছা। ব্রেন স্ট্রোক করে, আমরা বুঝতে পারি না। বুঝতে না পারার কারণে সকালবেলা উঠে আমার ছোট ভাই দৌড়ে আসছে যে ভাইয়া 50টা টাকা দিবা। আমি বলছি, কী করবা? কয় মা মনে হয় বাঁচবে না, কান মুখ সব হেলে গেছে, আমি গ্লুকোজ নিয়ে আসবো। তো উনি দৌড়ায় গেছে, 50 টাকা বের করে দিচ্ছে, উনি দৌড়ায় গেছে গ্লুকোজ নিয়ে আসছে। পাশে আমার একটা বন্ধু ছিল ডাক্তারি করে, ওনাকে ফোন দিলাম যে ভাই তুমি ইমার্জেন্সি আমার বাড়িতে আসো, আমার মা কী যেন হয়েছে বলতে পারতেছি না, তুমি আসো। উনি এসে প্রেশার মাইপে উনি বলতেছে ভাই আমি পারবো না। তো পাশে আরেকটা ডিসপেন্সারি ছিল, ফার্মেসি, হুম ওনার বাড়ি বরিশাল, আমার মা ভাইয়া বলে ডাকতো। তা আমি ওখানে যায় দাঁড়াইছি আর চোখের পানি ছেড়ে দিছি। পরে কয় কিরে ভাই না কাঁদিস কে, কী হয়েছে? আমি যে মামা আমার মায়ের অবস্থা ভালো না, আপনি একটু আসেন। আমার অবস্থা দেখে উনি লাফ দিয়ে দৌড় ব্যাগটা নিয়ে চল। যায় দেখে যে আমার মার আসলে অবস্থা ভালো না, ওনার কোনো সেন্স নাই। পরে বলতেছে বাবা সরাসরি কি বলবো, তোর মা স্ট্রোক করছে, তুই তাড়াতাড়ি কোনো ক্লিনিকে নিয়ে যা। হুম তা আমার হাতে টাকা নাই যে আমি ক্লিনিকে নিয়ে চিকিৎসা করব। বাড়িতে ফোন করলাম যে মামা আম্মা তো এই অবস্থা। কয় তুই টেনশন করিস না, কাটাকাটি করিস না, নিয়ে চলে আয় নাটোরে। তখন আমি অ্যাম্বুলেন্স ভাড়া করে আম্মাকে নাটোর নিয়ে যাই। নাটোর নিয়ে যাই, মোটামুটি কিছু চিকিৎসা করে মোটামুটি সুস্থ হয়, বাড়িতে নিয়ে যাই। বাড়িতে নিয়ে যাওয়ার 2.5 মাস পরে আমার মা মারা যায়। আহা 2020 সালের জানুয়ারি 10 তারিখে আমার মা মারা যায়। মারা যাওয়ার পরে আসলে কিভাবে কি করব বুঝতে পারি না। আমার ফেব্রুয়ারি মাসের 17 তারিখে আমার একটা বেবি হয়, দ্বিতীয় বেবি। দ্বিতীয় বেবি। হ্যাঁ 17 তারিখে আমার বাচ্চাটা হয়। হওয়ার পরে আমি আসলে অনেকজনকে ফোন করি যে আমার এই বিপদটা পার করে দেওয়ার জন্য। হুম যে মেয়েদের একটা ছোটি ঘর থাকে, বাচ্চা হলে ছোটি বলে গ্রামের ভাষায়, এই জিনিসটা পার করে দাও। মানে বাচ্চা হওয়ার সময়টাতে আপনি ছাড়া আর কেউ নাই? না, শুধু আমি। ডাক্তারের কাছে ওনার নাই? মেডিকেলে ছিল, কিন্তু মেডিকেলে শুধু আমি আর ডাক্তার আমার আসে নাই ওখানে? না, রাত্রি 3টে বাজে ডাক্তার আসবে করতে। কেন ডাক্তার আসবে না? ইটস অ্যান ইমার্জেন্সি। ইমার্জেন্সি। পরে ফোন দেওয়ার পরে ফজর আজানের পরে আসছে। হ্যাঁ ফজরের আজানের পরে আসার পরে বলছে যে ভাইয়া সিজার করব না নর্মালি করব। হুম আমি বললি যে ভাইয়া একটু নর্মালি চেষ্টা করে দেখেন, হুম সিজার করার দরকার নেই। উনি নর্মালি চেষ্টা করে আর কি, সাইড কেটে বাচ্চাটা বের করে। হুম বের করার পর তখন মেয়ে সন্তান হয় একটি। হুম ওই মেয়ে হওয়ার পরে ওখানে আমার সাপোর্ট দেওয়ার মতো কেউ নেই যে কাজকাম করবে মেয়েদের। আমি ওইখানে মেডিকেল থেকে বাড়িতে নিয়ে আসি, আনার পরে
রান্নাবান্নার কাজ আমি করি, মেয়ে দেখাশোনার কাজ আমি করি। মেয়ের মা উঠতে পারে না, রান্নাবান্না করে দিয়ে অফিসে যাই, আবার অফিস থেকে এসে রান্নাবান্না করে ওনাকে খাওয়াই। রাত্রিবেলা দেখি যে কোথায় আগুন পাওয়া যায়, আগুন নিয়ে এসে ছেঁক দিই। হুম তারপর এর মধ্যে আমার শাশুড়িকে বলছি উনি আসবে না, তো আমার যে বড় ভাইয়ের বউ আছে ওনাকে বলছি উনিও আসবে না, মানে আসতে চায়, বলছে যে ঠিক আছে আমরা আসবো। পরে ফোন অফ, উনি আর ফোন রিসিভ করেন না, ফোনটা বন্ধ। আর আসলো না বাচ্চাটা। আমি ওইভাবে দিন পার করে দিলাম, 40 দিন হুম পার করে দেওয়ার পরে আমার শাশুড়ি একদিন ফোন দেয়, কয় যে বাচ্চা দেখবো। আমি যে না, যেহেতু আপনি আমার বাচ্চার বিপদের সময় আসেন না, তো আপনাকে বাচ্চা দেখার কোনো অধিকার নাই। হুম আমার শাশুড়ির সাথে সম্পর্ক বাদ। আর শ্বশুরবাড়িতে মোটামুটি 14 বছর ধরে আমি শ্বশুরবাড়িতে যাই না, শ্বশুরবাড়ির সাথে কোনো সম্পর্ক নাই। পরে আমরা ঢাকায় আসি। হুম ঢাকায় মানে আমার ওয়াইফ আমাকে, কাজ কাম করি না এই জন্য রাগ করে আমার ওয়াইফ আমার বাচ্চাকে নিয়ে ঢাকায় চলে আসে। ঢাকায় চলে আসার পরে আমি 4-5 দিন পরে আমি থাকতে পারি না, যে আমিও ঢাকায় যাব। মাকে যে বললাম যে মা আমি ঢাকায় যাব, পরে কয় ঠিক আছে যাও। তো আমি ঢাকায় আসবো, আমার কাছে ঢাকায় আসার মতো টাকা নাই। ঘরে 1 কেজি শুকনো মরিচ থাকে, ওটা বিক্রি করি 100 টাকায়। আর লোহার একটা দা থাকে 60 টাকায় বিক্রি করি। বিক্রি করে আমি ঢাকায় আসি। কত সালের গল্প? এটা 2006-এর ঘটনা। এই 160 টাকা নিয়ে আপনি ঢাকায় আসেন? জি, আপনার ওয়াইফ তখন কোথায়? ঢাকাতে? ঢাকাতে। কি করে? উনি আমার সাথে রাগ করে চলে আসছে। কি এসে কোথায় আছে? এসে আমার ছোট ভাইয়ের বাসায় আছে। আপন ছোট ভাইয়ের বাসায়? জি। আচ্ছা, তারপর? আমি 160 টাকা নিয়ে ঢাকায় আসি। আসার পরে আমার রাস্তাতে গাড়ি ভাড়া খরচ হয় 110 টাকার মতো। লোকালে আসি, হুম 50 টাকা হাতে থাকে। যায় দেখি যে আমার ওয়াইফ 2 দিন ধরে না খাওয়া, আর বাচ্চাটা ওর কাছ থেকে চেয়ে চেয়ে খাওয়াইছে। তা আমার ওয়াইফের মুখের দিক তাকানো যাচ্ছে না। পরে বললাম যে তোমাদের এই অবস্থা কেন? কয়, তোমার ভাই এখানে আইনে দিয়ে চলে গেছে, পরে আর তার খোঁজ পাই না। কোথায় গেছে তুমি জানো না? কয় না, চাল ডাল কিনে না, কিছু না। পরে আমার কাছে 50 টাকা থাকে, 50 টাকা দিয়ে আমি 2 কেজি চাউল নেই, 10 কেজি খড়ি নেই, নিয়ে আমি নতুনভাবে সংসার শুরু করি হুম ঢাকাতে। নতুন আমি এখানে কাজ কাম পাই না। আমার ওয়াইফ মেসে রান্নার কাজ নিল একজনকে ধরে, যে ভাই আমি তো নতুন আসছি ঢাকাতে, কিছু চিনি না জানি না, আর ছেলের বাপও আসছে নতুন, ওনাকে কেউ চেনে না, কাজ দেয় না, তা আমাকে একটা কাজ দেন। তো উনি একটা মেসে রান্নার কাজ নিল, যে আপাতত খেয়ে বেঁচে থাকি, হুম পরে একটা ব্যবস্থা হবে। মেসে রান্না করা অবস্থায় আমি ওয়াইফ যাদেরকে রান্না করে তাদেরকে সুপারিশ করলো যে আমার ছেলের বাবাকে একটা কাজ নিয়ে দেন না, ও তো বাড়িতে বসে আছে, কেউ চেনে না, ওকে কাজ দেয় না কেউ। তো ওনারা আমাকে কাজ দিল একটা, হুম দিন হাজিরা 300 টাকা হাজিরা। 300 টাকা মিটায় নিয়েছে, যে হাজিরা 300 টাকা, যদি কাজ দেখে পছন্দ হয় 500 টাকা হাজিরা দেওয়া হবে। তখন আমি কাজে গেলাম, কাজ দেখে ওনারা খুশি, 500 টাকা হাজিরা দিত। তো মেসে রান্না করে মোটামুটি 2 থেকে 3 মাস মেসে রান্না করে। এর মধ্যে অনেক লোক অনেক কথা বলে যে তুমি জোয়ান মেয়ে হয়ে মেসে রান্না করো, চাকরি করতে পারো না। পরে বলছি যে চাকরি তো অনেক ঘুরছি, কেউ চাকরি বাকরি দেয় না, নেয় না। হুম পরে আচ্ছা কেউ অমুক দিন গেটে যাও, চাকরি হবে। তো হঠাৎ করে এসে বলতেছে আমি আর মেসে রান্না করব না। কেন? কয় মানুষে অনেক কথা বলে। কি করবা? কয় চাকরি করব। ঠিক আছে আলহামদুলিল্লাহ। উনি যা চাকরি নেয় গার্মেন্টসে, হুম আর আমি দিন হাজিরা কাজ করি। ছেলে বাড়িতে রেখে আসি আমার কাছে, হুম কাজ করতে থাকি। বাড়িতে কিছু ঋণপাতি থাকে, ওগুলা দুজনে চাকরি বাকরি করে পরিশোধ করি। তখন আম্মাকে নিয়ে ঢাকায় আসি বাচ্চা সহকারে, সবাইকে নিয়ে আসি, একসঙ্গে থাকি। মোটামুটি ওই সময় চাকরি বাকরি করে ভালোই রোজগার হতো, টাকা পয়সা সাইড সুইডে খরচপাতি দিয়েও আমাদের কিছু সঞ্চয় ছিল, যে সঞ্চয় দিয়ে আমরা বাড়িঘর করেছি। হুম নিজেদের একটা বাড়ি হয়েছে? জি, আচ্ছা, নিজেদের একটা বাড়ি হয়েছে আলহামদুলিল্লাহ। এখন মোটামুটি ভাবে দিনকাল যাচ্ছে, ডাল ভাত খাচ্ছি। আপনি গল্পটা কেন বললেন রেডিওতে? কি আছে আপনার গল্পের মধ্যে?
মানে আপনি কেন লাখ লাখ মানুষকে আজকের এই গল্পটা শোনালেন? কারণটা আসলে কি? ছোটবেলায় বাবা মারা গেলে যে জীবনে কতটুকু ঝড় তুফান আসে, হুম কত ঝড়ের সামনাসামনি হয়ে মানুষ হইতে হয়, হুম কতজনের লাথি ঘোড়া খেয়ে মানুষ হইতে হয়। এই জন্য আমি আসলে মানে কষ্ট- 2 বেলা ভাত জোগাড় করা যে কি কষ্টের। জি, আমার এমনও দিন গেছে না খেয়ে দিন গেছে, 3 দিন 4 দিন না খেয়ে থাকছি, ভাতের 3 দিন ফ্যান 4 দিন না থাকছি। খেয়ে মানুষ থাকতে পারে? হ্যাঁ, ওই যে দেশ গ্রামে যে ভাতের মার বলে, হ্যাঁ ভাত যখন বলক ওঠে তখন মার ফ্যান, হ্যাঁ, তো ফ্যান পাইতেন কই? ওই চাচি রান্না করতো, ওইখান থেকে বলতাম চাচি আমাকে ফ্যান দিন। আচ্ছা, চাচি 1 গ্লাস করে ফ্যান দিত, একটু করে লবণ ঘোটা দিয়ে ফ্যান খেয়ে থাকতাম। ওইটাই খাবার। জি, ওটাই খাবার। প্রিয় দর্শক এবং শ্রোতা, ওর উন্নতির স্কেলটা হয়তো অঙ্কে অনেক ছোট, আপনার তুলনায় কিছুই না, কিন্তু একটা জিনিস চিন্তা করে দেখবেন, একটা ভূমিহীন মানুষ এমন একটি পরিবারে জন্মগ্রহণ করেছে যেখানে বাবা নেই, মাকে পেটে পাথর নিয়ে মানুষের কাছ থেকে খারাপ ব্লেম নিতে হয়েছে, 4 কেজি 4.5 কেজির পাথর বের হলো পেট থেকে, তারপরে মা মারা গেলেন, লেখাপড়া করতে পারলেন না, বিয়ে হচ্ছিল না একটা ছেলের, এবং ভাতের মার ফ্যান এসব খেত বড় হওয়া, কিন্তু জীবনের কাছে হার না মানা। ওর মা তো সুইসাইড করতে চেয়েছিল, ওকে নিয়ে, ওর ভাইকে নিয়ে, সবাইকে নিয়ে সুইসাইড করতে চেয়েছিল। এত দরিদ্র একটা পরিবার, সেখান থেকে তাদের অন্তত নিজের একটা মাথা গোঁজার ঠাঁই হয়েছে। সো আজকের এই গল্প থেকে অনেক কিছু শেখার আছে। মানে আপনি যদি বৈষয়িক জায়গাটা বলেন, সেই বৈষয়িক জায়গাটা আসলে ওদের তেমন কোনো উন্নতিই হয়নি, কিন্তু বরং মানুষ কষ্টে থাকে, আপনার থেকেও কষ্টে থাকে। এই জায়গাটা যদি আপনি টাচ করতে চান, যে আপনি নিজে কষ্টে আছেন, নিজেকেই সবচাইতে দুঃখের মানে কষ্টের মানুষ মনে হচ্ছে পৃথিবীতে, অন্তত আজকের এই গল্পটা শুনে অন্তত কিছুটা হলো হালকা হতে পারবেন, এই অর্থে যে না, আপনার থেকেও পৃথিবীতে